স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময় বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, বেশ কিছুদিন ধরেই দেশে বিনিয়োগ মন্দা চলছে। রাজনৈতিক অনিশ্চয়তা, শিল্পে গ্যাস বিদ্যুতের সংকট, অবকাঠামোগত দুর্বলতা, ব্যাংক ঋণে উচ্চ সুদের হার, ব্যবসায়িক লেনদেনে ব্যাংকগুলোর চড়া কমিশন ও সার্ভিস চার্জের কারণে উৎপাদন খরচ বৃদ্ধি প্রভৃতি কারণে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত পর্যায়ে বিনিয়োগ হচ্ছে না। ইতিমধ্যে 2014-15 ঘোষিত বাজেটে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে বিভিন্ন রকম কর সুবিধার কথা বলা হয়েছে, কিন্তু ব্যাংক ঋণের সুদের হার কমানো না হলে, সুষ্ঠু পরিবেশ তৈরি করা না গেলে বিনিয়োগে উদ্যোক্তাদের ফেরানো কতটুকু সম্ভব হবে তাই নিয়ে আজ আমাদের আলোচনা। দর্শক, আমাদের আলোচনার বিষয় ব্যাংক ঋণের সুদের হার ও বিনিয়োগ। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, আছেন সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম এমপি এবং এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল আল মিন্টু। যাচ্ছি বিস্তারিত আলোচনায়। জনাব মোর্শেদ আলম, বাংলাদেশে বেশ কিছুদিন ধরেই বিনিয়োগে মন্দা চলছে। বলা হচ্ছিল নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু হয়নি। এর কারণ কি বলে মনে করেন আপনি? এখনো কেন বিনিয়োগে স্থবিরতা কাটছে না বা স্বাভাবিক হচ্ছে না? বিনিয়োগ মন্দা সারা বিশ্বে কিন্তু বিগত বছরগুলো থেকে সারা পৃথিবীতে কিন্তু মন্দা বা ব্যবসাতে দেখা দিছে। এর মধ্যে বাংলাদেশও তার প্রভাবটা কিছুটা বেশি পড়ে নাই। আমরা যতটুকু এক্সপেক্ট করছিলাম অতটুকু আল্লাহর মধ্যে এই দেশে পড়ে নাই, কিছুটা পড়ছে। এগুলো একটা। 2 নম্বর হইল রাজনীতিক একটা অস্থিরতা ছিল, হরতাল, অবরোধ। এগুলি দিয়ে যেমন আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি নিজেও একটু বিনিয়োগ একটু বন্ধ রাখছি। কারণ সবাই ভাবছিল যে এই যে নির্বাচনটা হয়ে গেল, হয়তো ভাবছে এটাই হবে না, হয়তো বা দেশে যেন কি হয়। তো প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তো একটা মানে নির্বাচন দিয়ে আপনার অন্তত আমাদের সাংবিধানিক সংকট থেকে উত্তরণ করছে। আমাদের সমস্যা আছে, কারণ রাতারাতি সমস্যা তো সমাধান হয় না। যে এখন নির্বাচনে গেছে দেশে, এখন আপনার এই রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ নাই। বিগত বেশ কিছুদিন থেকে আমরা কিন্তু মোটামুটি এখন ব্যবসা বাণিজ্য আমাদের ভালোই চলছে। এখন একটু সমস্যা আছে আপনার গ্যাস, বিদ্যুৎ, এগুলিও কম্পারেটিভলি কিন্তু সরকার অনেক এগিয়ে গেছে, নতুন নতুন কূপ করতেছে এবং আপনার বিদ্যুতের প্রতিদিন কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু বিদ্যুতের চাহিদা কিন্তু বাড়তেছে, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে মিনিটে আমি হিসাব করে দেখছি। তো এত একদিনে তো আর একটা প্লান্ট বসাই রাতারাতি, এগুলি তো অনেক বেসাল। তারপর মোটামুটি ভালোই আগাচ্ছে এবং বিনিয়োগ আমার মনে হয় সামনে আমাদের উচ্চ সুদের হারটা কি বিনিয়োগে প্রতিবন্ধকতা বলে মনে করছেন না আপনি? আমাদের উচ্চ সুদের হার তো বিনিয়োগের এটা একটা এফেক্ট পড়ে আর বিনিয়োগের উপর, এটা একটা এফেক্ট পড়ে। এখন আমরা এটা ভালো এফেক্ট হয় আমাদের উপর, কারণ আমি তো একজন ব্যবসায়ী। আমরা জানেন আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আপনার সুদের হার হইল ব্যাংকগুলোতে, বাংলাদেশি ব্যাংকগুলোতে। হ্যাঁ, তা আমাদের কিছু কিছু ব্যবসায়ীরা ইদানিং বিদেশ থেকে আপনার টাকা নিয়ে আসতেছে, ওখানে রেট অফ ইন্টারেস্ট অনেক কম, সেটার কিছুটা প্রভাব পড়ে। তারপরে তো আমরা বসি নেই, আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো কেউ বিদেশ থেকে আনতেছে, কেউ মানে দেশীয় ব্যাংকগুলো থেকে নিচ্ছে, মোটামুটি যে যেমনে অ্যাডজাস্ট করতে পারতেছে, বসে কেউ থেমে নাই। জি, আপনার কাছে আবার আসবো। জনাব আব্দুল আল মিন্টু, কাঙ্ক্ষিত বিনিয়োগ না হলে দেশের অর্থনীতিতে চাপের সৃষ্টি হবে, চাপ তৈরি হবে এবং বেকার সমস্যা বেড়ে যাবে, প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন হবে না। তো আপনি কি মনে করেন বিনিয়োগ মন্দা কাটাতে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন? এখন বিনিয়োগের সাথে তো প্রবৃদ্ধির একটা সম্পর্ক আছে। এখন নর্মের নিয়মে যদি আপনাকে 1% জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হয়, নর্মের নিয়মে রুল অফ দ্য থাম 4 থেকে 5% বিনিয়োগ বৃদ্ধি করতে হয়। বাংলাদেশে বারবার বাজেটে বলে যে আমরা এখন 7.1, 7.2, 7.3 করবো, কিন্তু এটার কাছেও যায় না। 7.1 বা 2 যদি আপনাকে প্রবৃদ্ধির হার আনতে হয়, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে ন্যূনতম 30 থেকে 32% জিডিপির আনুপাতিক হারে।
এখন বিনিয়োগকে যেটা বললেন, প্রথমে বলি বিনিয়োগ যদি না হয়, প্রথমে বিনিয়োগের অবস্থাটা বলি। বাংলাদেশে গত 20 বছর ধরে 0.20, 0.30 এরকম করে হাঁটা পা করে বেসরকারি খাতের বিনিয়োগ একসময় গিয়ে প্রায় 21.1% উঠছিল জিডিপির মানবাধিকারে। সেটা গত বছর হঠাৎ করে আমরা দেখলাম 21% থেকে নেমে 19.99 চলে আসছে, অর্থাৎ 1.1% কমে গেছে। এবছরটা আমি পরিসংখ্যানে এখন আমরা দেখিনি এই বিনিয়োগ কি হয়েছে, বাট আমার ব্যক্তিগত ধারণা যে এটা আরো কমে যাবে। শুধু মুর্শিদ ভাইয়ের কথা ধরে একটা কথা আপনাকে বলি, হরতাল অবরোধ যাই হয়েছে না হয়েছে, এটা তো গত বছরের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে হয়েছে। কিন্তু এই যে 20.1% থেকে যে 18.99% কমে গেছে, এটা কিন্তু 2012-13 কথা আমি বলতেছি। তার মানে হরতাল অবরোধ হওয়ার আগেই বিনিয়োগ কমে যাচ্ছে। বিনিয়োগ কমে যাওয়ার কয়েকটা কারণ, একটা তো যেটা আপনি নিয়ে আসছেন যে উচ্চ সুদের হার, ঋণের দুষ্প্রাপ্যতা একটা হতে পারে, বাট তার থেকেও বড় জিনিস হলো বিনিয়োগের জন্য একটা পরিবেশ লাগে। সেই পরিবেশটা হলো সম্মিলিত অনেক জিনিসের সমন্বয়ে এই পরিবেশ সৃষ্টি হয়। এর ভিতরে প্রথম যেটা আসে সেটা হলো রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয় আসে সামাজিক স্থিতিশীলতা, তৃতীয় আসে শিক্ষার মান, এরপরে যেটা আসবে সেটা হলো কতগুলো অবকাঠামোর ঘাটতি। যেমন ভৌতিক অবকাঠামো বলতে রাস্তাঘাট, নদী, বন্দর, এগুলির ব্যবস্থাপনা কেমন। 2 নম্বর হলো জ্বালানি অবকাঠামো, যেমন গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা কেমন। 3 নম্বর হলো দুর্নীতির অবস্থা কেমন। 4 নম্বর আইন শৃঙ্খলার অবস্থা কেমন। এগুলি সব মিলিয়ে পরিবেশের একটা পরিবেশ সৃষ্টি করে, যেই পরিবেশকে একজন বিনিয়োগকারী বলতে পারে এটা বিনিয়োগ বান্ধব। আমি যদি এখন বিনিয়োগ করি তাহলে আমার মূলধনও ফেরত আসবে, আমার লাভও ফেরত আসবে সাথে। যতক্ষণ পর্যন্ত একজন বিনিয়োগকারী মনে না করে যে দেশের পরিবেশ পরিস্থিতি এমন নয় যেখানে আমার নিজের জীবনে নিরাপত্তা আছে, যেখানে আমি মূলধন ফেরত আনতে পারবো লাভ সহ, ততক্ষণ পর্যন্ত কেউ বিনিয়োগ করবে না। কারণ যেটা যেটা মুর্শিদ ভাই একটু আগে বললো যে এই রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে সেটা উনি বললো যে এখন স্থিতিশীল আছে, দেখতে স্থিতিশীল মনে হয়, কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি মনে করি একজন ব্যবসায়ী হিসাবে বা ব্যবসায়ীদের বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করি ছিলাম বিদায় আমি মনে করি বাংলাদেশে এখন রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল, অত্যন্ত আনপ্রেডিক্টেবল। যতক্ষণ পর্যন্ত একজন বিনিয়োগকারী মনে করে যে সরকার কি করবে ভবিষ্যতে, কি হবে দেশের অবস্থা, এটা যদি তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার না হয়, সে কিন্তু বিনিয়োগ করবে না। তো বিনিয়োগ যদি না হয় যেটা হবে, এই কথাটা বলে আমি শেষ করতেছি, আপনার বিনিয়োগের নাম্বার 1 উৎপাদন বাড়বে না, উৎপাদন কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান যদি না বাড়ে শ্রমের মূল্য বাড়বে না, শ্রমের মূল্য যদি না বাড়ে তাহলে মানুষের প্রকৃত আয় কমে যাবে। যখনই এই প্রকৃত আয় কমে যাবে, শ্রমের মূল্য বাড়বে না বা উৎপাদনশীলতা কমে যাবে, তখনই আপনি দেখবেন দেশের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকবে। কারণ একদিক দিয়ে মানুষ চাকরি পাবে না, আবার যারা চাকরি আসে তাদের প্রকৃত আয় কমে যাওয়াতে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, তাদের জীবনযাত্রার মান কমে যাবে। সো এটার বহুমুখী নেতিবাচক প্রভাব আছে, যেগুলি সামনে আসলে আবার বলতে পারবো আর কি। জি, ধন্যবাদ জনাব হাফিজউদ্দিন। ওনার কথার প্রসঙ্গে বলছি, একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। এই আস্থাহীনতার কারণেই উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। কিন্তু শঙ্কার বিষয় হচ্ছে বিনিয়োগ কম হলেও আমদানি ব্যয় গত কয়েক মাসে বিগত সময়ে বেড়ে গেছে এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে কিন্তু দেশের টাকাও বাইরে চলে যাচ্ছে এবং অর্থ পাচারের কথাটাও চলে এসছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টি? ধন্যবাদ। আসলে মিন্টু সাহেব যেটা বললেন কথা ঠিক, যে আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের এখন রাজনৈতিক কোনো সমস্যা নাই, স্থিতিশীল অবস্থা বিরাজমান আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই স্থিতিশীলতাকে ভরসা করতে পারছে না কেউ। ওনারা কেউ যারা ব্যবসায়ী আছেন, মিন্টু সাহেব আছেন, মহিদুল ইসলাম সাহেব আছেন, ওনারা এই স্থিতিশীলতাকে আস্থা আনতে পারছেন বলে আমার মনে হয় না। আর অন্যদিকে গ্যাস বিদ্যুতের সমস্যা আছে। আমার নিজে জানা মতে অনেক কারখানা আছে যেগুলো গ্যাস কারখানা স্থাপন করে বসে আছে, জার্মানি থেকে মেশিন নিয়ে এসে বসে আছে, কিন্তু গ্যাসের কানেকশনের জন্য এটা হচ্ছে না, কারখানা চালু করতে পারছে না। বিদ্যুতের চাহিদা দিন দিন, যেটা মহিদুল সাহেব বললেন, মহিদুল সাহেব বললেন, প্রতি মুহূর্তেই অবশ্যই বিদ্যুতের চাহিদা বাড়ছে, কিন্তু এটার কোনো যে
সঠিক স্ট্যাটিস্টিক্স যে কিভাবে বাড়ছে, এই যে কার্ভটা, এটা তো কোনো সময় পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে মনে হয় না। ডিমান্ড এবং সাপ্লাই যে গ্যাপ রয়ে গেছে এবং কি করে মিট করা যাবে সে সম্বন্ধে একটা সুচিন্তিত এবং একটা কোনো একটা রিসার্চ করা হয়েছে বলে আমি শুনি নাই। আর এরপরে যেটা একটা সমস্যা সেখানে রয়েছে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যেটা দেশে আছে, সেখানে তো দুর্নীতির কারণে সমস্যা রয়ে গেছে, দুর্নীতি তো একেবারে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে, যেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করি। এবং আরেকটা হলো যেটা সবার শেষের দিকে যে এখন যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে ব্যক্তিগত নিরাপত্তার অভাব দেশে দেখা গেছে, সাংঘাতিক রকমভাবে অবস্থা। এমন দিন আপনি খবর কাগজ বা টেলিভিশনে আপনি দেখবেন না যে অজ্ঞাত পয়সার লাশ পাওয়া যাচ্ছে না। সুতরাং মানুষের ব্যক্তিগত নিরাপত্তা নেই। এবং খবর কাগজ রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিংয়ের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে, সেকেন্ড হোমের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে, অর্থ পাচার রেগুলার হচ্ছে কিন্তু আমাদের দেশ থেকে। জি ধন্যবাদ। জনাব মোর্শেদ আলম, আপনার কাছে আবার এই ব্যাংক ঋণের সুদের হার নিয়েই আসবো। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1/2 ব্যাংক চলছে এবং আমরা জানি যে স্বাভাবিক নিয়মে প্রতিযোগিতামূলক বাজারে ব্যাংক ঋণের সুদের হার কমে আসার কথা, কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না। এর কারণটা কি? সুদের হার তো আমি ব্যবসা শুরু করার পর থেকেই 69 যখন ব্যবসা আরম্ভ করি তখন থেকেই আমরা আশা করি কেবল সুদের হার কমবে। তো মাঝে মাঝে হয়তো একটু কমে, কত 2-3% মাঝে মাঝে কমে, আবার ওই আগের জায়গায় চলে যায়। আমার কাছে মনে হচ্ছে, আমি আসলে তো একজন অর্থনীতিবিদ না, আমি যেটা একটা ব্যাংকের সাথে জড়িত, আমি যদি দেখতেছি, আমার কাছে মনে হলো আমরা যে ফিক্সড ডিপোজিটগুলো নিই, ব্যাংক তো ধরেন একটা 400 কোটি টাকার ব্যাংক, অথচ সে ইনভেস্ট করতেছে 10,000-12,000 কোটি টাকা। তো এগুলি কার টাকা? এগুলি মানুষ থেকে তারা ফিক্সড ডিপোজিট ওই টাকাই এগুলি আবার করে। তো ওই ফিক্সড ডিপোজিটের আপনার রেট না, আমরা অনেক ক্ষেত্রে শুনছি, অনেকগুলো অভিযোগ করা হচ্ছে যে ব্যাংকগুলো অতিমাত্রায় খরচ করছে এস্টাবলিশমেন্ট না, সেটা আরো খরচগুলো। কথা আছে, সেটা অন্য ব্যাপার। ওই ব্যাংকের স্টাফ যেগুলি নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ, ওদের একটু ভালো স্যালারি টেলাই দিতে হয়। আর আমাদের ব্যাংকিং সিস্টেমটা কিন্তু অটোমেশনে চলে না, হ্যাঁ, যার জন্য আমি একটা ক্রেডিট কার্ডের খবর লওয়ার জন্য একটা 24 ঘন্টা আমাদের ওখানে দুইটা লোক বসে দেখতে হয় আমাদের ব্যাংকগুলোতে। তা আমি টেলিফোন করলে তারা ধরবে, তাদের সাথে কথা বললে তারা আবার ওইটা দেখবে ওটা দেখবে। বিদেশে কিন্তু আপনার টেলিফোনে সব নিয়ে নেওয়া যাচ্ছে, হ্যাঁ। অটোমেশন না হওয়াতে তো এটা তো আবার আপনার লোক বেশি লাগতেছে, তাতে ব্যাংকের কস্টিং বেড়ে দিতেছে। ব্যাংক সাধারণত ফিক্সড নিচ্ছে, এখন কিন্তু কমছে ব্যাংকের সুদের হার, গত মাস 2 কমছে। আবুল ভাই নিচ্ছে জানেন, আমার একটা ইন্ডাস্ট্রির উপর আপনার এই 16% ছিল, তারা গত কয়েকদিন আগে 13.5 করে দিচ্ছে। এটা উনিও জানে, একটু কমছে। আমি আরেকটা কথা বলি, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং শব্দটা ইউজ হয়। মাল ইম্পোর্ট করার সময় আমি মনে করেন $1 লক্ষ পাচার করে দিলাম। ওই মালটা যখন আমার চিটং পড়ে আসবে, ইনি ব্যবসায়ী বুঝবেন আবার ভাই, যে আমি এলসি করার সময় আমার একটা খরচ আছে $1 লাখ উপর, আমার আবার ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এর একটা খরচ আছে, আমার শিপমেন্টের আবার এই অ্যামাউন্টের উপর একটা খরচ আছে, আমার ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স আছে আমার। এগুলি একসাথ করলে $1 যদি কে পাচার করে, আমি জানি না, যদি সেই মনে করেন এমনি কিনলে 68 টাকা করে পায়, এই ট্যাক্স ম্যাক্স দিয়ে ওটা পড়বো তার 70-72 টাকা। অতএব কারণে এই পথকে অবলম্বন করা, আমি জানি না, আমার মনে হয় এগুলি ওভার ইনভয়েসিং করার দরকার হয় না। আর করতে পারে একটা জায়গায় আছে, সেটা হলো যে ডিউটি ফ্রি যে সমস্ত প্রোডাক্ট, এটার মধ্যে যদি কেউ করে থাকে। পাচারের কথাটা খুব প্রমিনেন্টলি চলে আসছে, বিকজ আমাদের জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগের ভিতরে একটা বিরাট গ্যাপ দাঁড়িয়ে গেছে, যেটা আগে কখনো ছিল না। প্লাস আমাদের দেশের সঞ্চয় কমে যাচ্ছে। ফার্স্ট টাইম ইন দ্য লাস্ট 30 years আমাদের জাতীয় সঞ্চয় বা আভ্যন্তরীণ সঞ্চয় দুটাই ইনফ্যাক্ট সঞ্চয় ইন দ্য নেগেটিভ টেরিটরি। এখন আমাদের জিডিপির আনুপাতিকের সঞ্চয় আপনার 23% উঠার পরে এখন এটা আবার 21 পয়েন্ট সামথিংয়ে চলে এসছে। তো কথাটা হলো, সঞ্চয় কেন কমবে? একটা দেশের জাতীয় আয় যদি বাড়ে, একটা দেশের জাতীয় সম্পদ যদি বাড়ে, তাহলে সঞ্চয়টা কেন কমবে? আর সঞ্চয় হলো বিনিয়োগের একমাত্র উপায়। জি, আপনি বিদেশ থেকে কিছু আনতে পারেন, সেটা হলো 100 টাকা যদি আপনার বিনিয়োগ হয়, তাহলে হয়তো আপনি 3 টাকা 4 টাকা বিদেশ থেকে আনতে পারবেন, কিন্তু বাকি 96 টাকা আপনাকে আপনার দেশ থেকে সঞ্চয় করতে হবে। অতএব বিনিয়োগের অনলি আছে সঞ্চয় থেকে। সঞ্চয় যদি কমে যায়, তাহলে বিনিয়োগও কমে যাবে অটোমেটিক। আর
যে সবচেয়ে বড় প্রবলেম হলো যে এই কথাটা মার্কেটে চলে এসছে এবং আমরাও হিসাব মিলাতে পারছি না যদি আমাদের সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে, জাতীয় সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে একটা 3-4% আমরা কম দেখতেছি। তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? দেশীয় সঞ্চয় তো নাই, বিনিয়োগও নাই, তাহলে কোথায় গেল এটা? গেল কোথায় টাকাটা? তো সেজন্য এই কথাটা কিভাবে যাচ্ছে, কে নিচ্ছে, কারা নিচ্ছে, সেটা হলো অন্য জিনিস। সেটা তো সরকার আছে, তদন্ত সংস্থা আছে, তাদের বের করা উচিত, সেন্ট্রাল ব্যাংক আছে, তাদের বের করা উচিত। প্রতিবেশী দেশের ঋণের সুদের হার কম, সেখানে আমাদের দেশের পণ্য উৎপাদন খরচ প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি। আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতায় কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা? সুদ, জি, ওয়েল আমাদের দেখেন, পার্শ্ববর্তী দেশে আপনার অনেক যে কোনো কম একটা সুদের হার। জি। মুর্শিদ ভাই যদি একটা জিনিস উৎপাদন করে, সে উৎপাদনের দুইটা খরচ আছে। একটা খরচ হলো রূপান্তরণের খরচ, দ্যাট মিনস ট্রান্সফর্মিং র মেটেরিয়াল ইনটু দি অ্যাকচুয়াল পণ্য উৎপাদন finished করা। product. Finished আর product. কতগুলো আছে ট্রানজ্যাকশন কস্ট, সেখানে সুদ আছে, ট্রান্সপোর্টেশন আছে, ঘুষ আছে, দুর্নীতি, যত কিছু সব ওখানে আসবে। তো একটা দিকে সুদের হার যদি বেশি হয়, অবভিয়াসলি আমার ট্রান্সফরমেশন কস্ট যদি সমানও থাকে, আমার ট্রানজ্যাকশন কস্ট বেড়ে যাবে, অথবা উৎপাদন খরচ Costing বেড়ে যাবে। কস্টিং বেড়ে যাবে। জি। সেটা যদি আমি কম্পিট করতে না পারি বাজারে, তাহলে আমি তো লাভ করতে পারবো না। এক আর সুদের উপরটা নির্ভর করে অনেকগুলো জিনিসের উপরে। একটা হলো ব্যাংকিং ব্যবস্থার দুর্নীতি, অব্যবস্থাপনা, সেন্ট্রাল ব্যাংকের সুপারভিশনের অভাব, এই একটা কারণ। যে জনাব আব্দুল আল মিন্টু, সুদের হার নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক বিজনেস স্টক অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গী থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছেন ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস স্টক। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি ব্যাংক ঋণে সুদের হার ও বিনিয়োগের পরিস্থিতি নিয়ে। জনাব আব্দুল আল মিন্টু, সুদের হার নিয়ে আপনি কথা বলছেন। এটা যে কটা বললাম, একটা হলো ব্যাংকের ব্যবস্থাপনা। ব্যাংকের ব্যবস্থাপনার মাধ্যমে খরচ যদি না কমায়, যদি খরচ বাড়াইয়ে দেয়। দুই নম্বর হলো যদি কোনো দুর্নীতি থাকে ব্যাংকিং ব্যবস্থাপনা, সুপারভিশনের অভাবে ফ্রম সেন্ট্রাল ব্যাংক। তিন নম্বরে সরকারের মনিটারি পলিসি যদি, মানে সেন্ট্রাল ব্যাংকের মনিটারি পলিসি যদি রেস্ট্রিক্টেড থাকে, অর্থাৎ মুদ্রা যা চাহিদা আছে তার থেকে যদি সরবরাহ কম, যেটা এখন আমরা দেখতেছি গত 3 বছর থেকেই মুদ্রার সরবরাহ কম। যেমন আপনার 3 নম্বরে সরকারের রাজস্ব নীতি, মুদ্রানীতি এবং সরকারের রাজস্ব নীতি, এটা কিন্তু একে অপরের বাই। মুদ্রানীতির প্রণয়ন করা এবং বাস্তবায়নের দায়িত্ব হলো কেন্দ্রীয় ব্যাংকের, রাজস্ব নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা হলো সরকারের দায়িত্ব। এখন সরকার যদি মানে সম্প্রসারিত রাজস্ব নীতি ফলো করে, তাহলে সরকার ব্যয় বেশি করবে, বাজেট ঘাটতি বেশি হবে। তো সে টাকাটা কোত্থেকে আসবে? ব্যাংক থেকে তো আসতে হবে। হ্যাঁ, ব্যাংক থেকে কিছু টাকা আসতে পারে ডাইরেক্টলি পাবলিক থেকে, যেমন নন ব্যাংকিং সোর্সেস আমরা বলি সঞ্চয়পত্রের মাধ্যমে। তো সেটা এবারে ধরছে বাজেটে 9,000 কোটি টাকা 9,000 কোটি টাকা ধরছে নন ব্যাংকিং সঞ্চয়। আর 37,000 না 34,000 কোটি টাকা, 31,000 কোটি টাকা ধরছে 31,000 কোটি টাকা ধরছে ব্যাংকিং ব্যাংকের সোর্স ইনকাম। থেকে। তো তাহলে ব্যাংকিং সোর্স থেকে যদি সরকার যদি এত টাকা নেয়, এত বড়ই তাহলে করে। আপনাকে মুদ্রার সরবরাহ বাড়াইতে হইব সোর্স সম্প্রসারিত মুদ্রানীতির মাধ্যমে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মুদ্রার সরবরাহ যদি বৃদ্ধি না করে, সংকুচিত মুদ্রানীতি ফলো করে, বা এটাকে বলে বাংলাদেশ ব্যাংক বলে অ্যাকোমোডেটিভ মনিটারি পলিসি, তো তাহলে তো অবভিয়াসলি দের যে মিসম্যাচ, সরকার বেশি ব্যয় করবে, বাজারে টাকা নাই, তাহলে তো সুদের হার বাড়বেই। তো এই সব কিছুকে যদি আপনি একত্রে নিয়ে আসেন, তাহলে আমি মনে করি আর ডিপোজিট রেটও বাড়বে, সুদের হারও বাড়বে। আর সুদের হার যখনই বাড়বে, ওয়ান অফ দ্য রিজন অন্যান্য রিজনের সাথে বিনিয়োগ কমে যাবে। জি, ধন্যবাদ জনাব। আমাদের এখন যে সুদের হার যেটা, সে তো হলো অ্যাডমিনিস্ট্রার্ড। যেমন সমস্ত ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে তারা মানে সমুদ্রের মাধ্যমে একটা রেট ফিক্স করেছে যে এত % আপনার সুদ হবে, কিন্তু এটা তো না, এটা তো আপনার কম্পিটিটিভ রেট নয়, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটেড রেট। না, এখানে আরেকটা ব্যাপার আছে তো ব্যাংকিংটারে, সেটা হলো
আমাদের যে এই যে জিনিসটা আমি একজন ব্যবসায়ী হিসেবে দেখছি, আমরা 3 মাস থ্রি কোয়ার্টার আমরা ইন্টারেস্ট ক্যালকুলেট করি, এটা গিয়ে আবার মূল টাকার লস যোগ হইয়া এরপর বেড়ে আবার চক্রবৃদ্ধি। তো তো এটা আবার কিন্তু এটাই চক্রবৃদ্ধি যদি আপনার 6 মাস পর একবার আপনার ইয়ে করতে কিংবা পারে, বছরে একবার যদি হতো, বছরে একবার, বা হ্যাঁ বা ফিক্স ধরে দিতে যে তুমি 1 লক্ষ টাকা নিছো, তুমি 20,000 টাকা বা 15,000 টাকা বা 16,000 টাকা তুমি বছর শেষ দিবা, ওটা চক্রবৃদ্ধিতে ওটা তো আবার ইয়ে বেড়ে যায় কিন্তু। জি জনাব হাফিজউদ্দিন, আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে এবারের প্রস্তাবিত বাজেটেও আভ্যন্তরীণ ব্যাংক থেকে ব্যবস্থা থেকে প্রায় 31,221 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এটা আপনার বেসরকারি বিনিয়োগ এবং সুদের হারের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে বলে এটা আপনি প্রভাব মনে করেন? ফেলবে এইভাবেই যে 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 এখন যে ব্যাংকে অবশ্যই লিকুইডিটি ক্রাইসিস এই মুহূর্তে নাই, ব্যাংকে নাই, কারণ liquidity crisis ইনভেস্টমেন্ট নাই। হচ্ছে না। প্রচুর এমনি হ্যাঁ, পড়ে অনেক আছে। টাকা রিজার্ভ পড়ে আছে, অলস টাকা বাবা, পড়ে আছে। রিজার্ভ ইনভেস্টমেন্ট ব্যাংকও হচ্ছে না আছে সেই টাকা। কারণে ইনভেস্টমেন্ট হলেই এর উপরে চাপ আসবে এবং সঙ্গে সঙ্গে সরকারের যে বড়ই সে দুইটা মিলে তো যে সমস্যার সৃষ্টি হওয়া যথেষ্ট আপনি মনে আশঙ্কা রয়ে করতেছেন আর গেছে। এই ব্যাংকে চাপ পড়বে বেশি হ্যাঁ, সে চাপ পড়বে, চাপ পড়বে, চাপ মানে পড়বে। এখানে দু ধরনের কথা আছে যে টাকা তো অলস পড়ে আছে, কিন্তু আপনার সুদের হার অলস পড়ে কমাচ্ছে না। অলস পড়ে থাকলেও ব্যাংকের তো আর ক্ষতি, ব্যাংকে তারা টাকা তো আমার টাকা আপনার টাকা তো ব্যাংকে থাকে, ব্যাংকে তো নিজস্ব টাকা তো আর না। তো সুতরাং তারা যদি ইনভেস্টমেন্ট না করে তাদের তো অসুবিধা, তারা তো চেষ্টা করবে ইনভেস্ট করার জন্যই অবশ্যই। লিকুইডিটি এখন যেহেতু ইনভেস্টমেন্টের মানে পরিবেশ একটা অসুবিধা আছে, পরিবেশগত আরো বিভিন্ন ফ্যাক্টর, রাজনৈতিক বিভিন্ন ফ্যাক্টরের কারণে, কিন্তু এটা তো এভাবে তো চলতে পারে না। যেটা সরকার যদি বড় করে সামনের দিকে যেটা বাজেটে আছে আর কি, উনি বলতেছে তখন আমাদের একটা হয়তো টাকা তারল্য সংকট দেখা দিলে তখন ওই যে সাপ্লাই এন্ড ডিমান্ড উনি যেটা বললেন, ওইটা আমি একটু বলি। এটা তখন হয়তো বা সরকার এই বাজেটে- ইন্টারেস্ট বাড়াই দিতে পারে ব্যাংকগুলি, সরকার এই যেটা উনি বাজেটে- চিন্তা করে। কিন্তু আমাদের কাছে ওটা তো আমাদের কাছে প্রচুর পরিমাণ আমাদের অলস টাকা আছে, ফান্ড বাংলাদেশ ব্যাংকও আছে, আমাদের রিমিটেন্সের টাকা অনেক পড়ে আছে। পড়ে আছে। কথাটা এটা এভাবে কিন্তু মনে হয় এই 35,000 কোটি বা 32,000 কোটি টাকা নিলে এমন বেশি অসুবিধা হবে না। আচ্ছা, আমি একটু এভাবে বলি যে টোটাল বাজেট হলো 2,50,00,000। হ্যাঁ, 2.5 লক্ষ। এর ভিতরে সরকার বলছে আমরা আয় করবো 1,82,000 কোটি টাকা, জি, আর আমরা 67,000 কোটি টাকা আমরা লোন নেব। এর ভিতরে 24,000 কোটি টাকা আমরা বিদেশ থেকে পাবো, আর 43,000 কোটি টাকা আমরা লোকাল সোর্স থেকে নেব। এর ভিতরে 9 বা 10,000 কোটি টাকা নন ব্যাংকিং সোর্স, তাতে আমাদের কোনো এফেক্ট হবে না। হ্যাঁ, 31,000 কোটি টাকা ব্যাংকিং ব্যাংকিং সোর্স। এখন কত হলো, ধরেন ব্যয় ঠিক রাখবো সরকার এই 1,02,50,000 কোটি টাকা, কিন্তু 24,000 কোটি টাকা যেটা ফরেন লোন বলতেছে সেটা আসলো না। তো তাহলে 31,000 কোটি টাকা ব্যাংক থেকে নিবে বলতে সেটা আরো বাড়াইতে হইব। বাড়াতে হবে। ইতিহাসে কোনোদিন 14-15,000 কোটি টাকার উপরে কোনোদিন ফরেন লোন কোনো বছর আসে নাই। সেটাই। এবার সরকার বলতে 24,000 কোটি টাকা আসবে, খুব বেশি এখন ধরেছে। কি খাইয়া এটা লিখছে আমি জানি না। এক, বুঝছি। 2 নম্বর হলো আপনি এটাও শুনে রাখেন, ধরতে 1,82,000 কোটি টাকা উঠবে। গতবার বলছে 1,67,000 কমা 11,000 কমাই করছে 1,56,000। আমার ধারণা আপনার যখন ফাইনাল মানে হিসাব আসবে জুন 30-এর, আপনি দেখবেন যে এটা কোনোভাবে 1,42,000 থেকে 45,000 উপরে উঠবে না। কারণ আমি দেখছি মাত্র 3 কোয়ার্টারে সরকার আয় হয়েছে মাত্র 98,600 কোটি টাকা। জি, তো তাহলে এক কোয়ার্টারে যদি 1,56,000 কোটি টাকা যদি আর্ন করতে হয় পুরা বছরে, তাহলে এক কোয়ার্টারে করতে হবে 58,000 কোটি টাকা, যেখানে অ্যাভারেজ পার কোয়ার্টার হচ্ছে 33,000। তো এটা ডাবল কেমনে হইব ভাই? তো এই জন্য 1,56,000 মানে বলছে এখানে হয়তো 148 কোটি, 149 বা 150 কোটি টাকা হবে। এখন 150 কোটি টাকা থেকে আপনি বলতে হবে 1,82,000 কোটি টাকা, অর্থাৎ 32,000 কোটি টাকা বেশি, হুইচ ইজ 22-23%। এটা তো হিসাব মিলার না, কথা তো না। সমস্যা আছে। তাছাড়া আমাদের তো যে ইতিহাস, যে আমরা যে 19 যতটা মনে পড়ে 19 বিলিয়ন ডলার সাহায্য পাইপলাইনে আছে, আমরা ব্যবহার করতে পারি নাই। তো সোজা কথা নাকি? তো সুতরাং আমাদের ফরেন এইড ব্যবহার করা নিয়ে রেকর্ড তো খুবই খারাপ। সুতরাং এখানে যদি 24,000 কোটি টাকা আসলেও 24,000 কোটি টাকা যদি আসতে চাইও আমরা ব্যবহার করতে পারবো না। কারণ ব্যবহারের নমুনা এবং তো হিস্ট্রি গত 40 বছরের 33 বছর ইতিহাসেও দেখা যায় না যে আমরা যা আসতেছে সব ব্যবহার করতে পারছি। আমাদের সেই ইকোনমিস্টরা যে বলেছে কথাটা যে বাজেটটা একটু উচ্চাভিলাষী,
এটা 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 একটা কারণ, যুক্তি আছেই। ভিশন 2021 যদি আমরা সাকসেসফুল করতে হয় আমাদেরকে, মধ্যম আয়ের দেশ যদি আমরা আমাদেরকে বানাইতে হয়, হ্যাঁ, আমরা কিন্তু জিডিপি এখন 7% আছে, তো আমরা এটাকে আরো বাড়াইয়া আগে যেতেই হবে আমাদেরকে। আমরা যখন বিশ্বের অর্থমন্দা শুরু হয়ে গেল, আমাদের যারা এক্সপোর্টার, আমরা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমরা সারা পৃথিবীর অবস্থা দেখা, হ্যাঁ, ইউরোপের অবস্থা দেখে, আমেরিকার অবস্থা দেখে আমরা নিজেই হাত পা কাঁপা আরম্ভ হয়ে গেছে। বাংলাদেশ এত গরিব, এটা জানি কি অবস্থা হয়। তো ওটার থেকেও তো আমরা উত্তরণ হয়েছি, এবং আমাদের খুব একটা প্রভাব পড়েনি, এবং সেটাই আমাদের সম্ভাবনার জায়গা। গ্রামের বাড়িতে আমি এমপি হওয়ার পর গ্রামে বেশি যাই, তো এই যে ধান কাটার সময় গেলাম, একটা লেবার সে 500 টাকা নিচ্ছে পার ডে, তারপর লেবার পাওয়া যাচ্ছে না। তা আমাদের তো জীবনযাত্রা মান, আমাদের তো ইনকাম বাড়ছে। আমাদের একটা রিক্সাওয়ালা, এটা আপনি দেখেন, একটা রিক্সাওয়ালা 1012 টাকা ইনকাম করে। আপনার গ্রামে গিয়ে দেখেন ইট আপনার 9000 টাকা ইটের হাজার। এখন আমি জিজ্ঞাসা করলাম কেন এত ডিমান্ড, কয় যে এতগুলি 60টা কি 62টা ইটের খোলা আছে আমার কনস্টিটুয়েন্সি সেনবাগে, তারপরে ওখানে ইট পাওয়া যাচ্ছে না। কেন? যারা বিদেশে এত আর্ন করতেছে, বিদেশি যারা থাকে, ওরা গ্রামে টাকা পাঠাচ্ছে আপনার, আর তাদের আত্মীয় স্বজনরা বিল্ডিং এর বিল্ডিং বাড়ি করছে, সবাই বাড়ি করতেছে, পাকা বাড়ি করতেছে। এবং আমি আশ্চর্য জীবেন, আমার সোনামুড়ি উপজেলার মধ্যে বজরাবাইয়ের নামে একটা বাজার আছে, ওখানে একটা মাত্র ব্যাংক, অগ্রণী ব্যাংক, 100 কোটি টাকা বিদেশি রিমিটেন্সের টাকা ওই ব্যাংকে পড়ে 100 কোটি টাকা সেই গ্রামের বাজেট, ওই ব্যাংকটাতে। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যে এবারের বাজেটে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ আছে, বিভিন্ন রকম কর সুবিধা দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন বিনিয়োগের ক্ষেত্রে এটা বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হবে? এবার আপনার বেসরকারি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করার জন্য আপনার এই যে নগদ সহায়তার উপরে উৎসবের কর কর্তনের হার 5% থেকে কমিয়ে এখানে নিয়ে আসছে 3%। পোশাক শিল্পের আয়কর ছিল আপনার 0.80% থেকে কমিয়ে এটা আনছে 0.30-তে নিয়ে আবার শ্রমিকের দক্ষতা বৃদ্ধি 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইয়ের জন্য, শ্রমিকের দক্ষতা বৃদ্ধির জন্য, ইনস্টিটিউশন করার জন্য। আর যা শিল্প বিকাশের জন্য সহায়ক নীতি ঘোষণা করা হয়েছে। রপ্তানিমুখী শিল্পের জন্য প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং সহ অন্যান্য আপনার এই যে ফায়ার ফিটিং এর ইত্যাদির উপর থেকে প্রত্যাহার করে দিচ্ছে। তো এইভাবে আপনার বেশ কিছু এই যেখানে কর্পোরেট করের 37 থেকে কমে 35 নিয়ে আসছে। ট্যাক্স হলিডে আমরা এনজয় করতাম 5 বছর 6 বছর, এবার 10 বছর করছে ট্যাক্স হলিডের জন্য। হ্যাঁ, ভালো ইয়ে করছে, আরেকটা করছে, আরেকটা লোকটা ভালো জিনিস করছে। আপনার এই যে আপনার অনুন্নত জায়গায় যদি আপনি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন, হ্যাঁ, কার্যকর শুরু করার 10 বছর জন্য 20% হারে কর রেয়াত প্রস্তাব করা হয়েছে। ভালো সুবিধা রাখছে। আমি এজ এ ম্যান, এই দেশের নাগরিক হিসাবে আমি বলি বাংলাদেশ এটা সম্ভাবনাময় দেশ। এটাকে আমরা যদি সিনসিয়ারলি এবং সঠিক নেতৃত্বে আমরা এটারে, সে তো বটে, আসল কথা যদি আমরা আগে সঠিক নেতৃত্ব। এখন এখানে আরেকটা কথা আছে তো ভাই, আমি আগে যদি চাই আপনি আমার পিছন দিয়ে টানি দিয়ে দেখতেন চান, তা আমি আমার আলটিমেট গোলে বুঝতে হইলে আপনাকে পেলে আমি চলে যেতে হবে। আমার আলটিমেট গোল দেশ বলবে যে কার সময় কখন কোনটা ভালো চলছে। এটা ট্রুথ শ্যাল প্রিভেইল, এটা সত্যকে চাপা দেওয়া যাবে না। মানুষও বলবে, পাবলিক বলবে, পদ্মা ব্রিজটা হয়ে যাচ্ছে। অ্যাপ্রোচ রোডের কাজ প্রায় তোমার 60% কমপ্লিট হয়ে গেছে। মেট্রো রেল হচ্ছে, তারপর উড়াল সেতু হচ্ছে, আমরা আগাচ্ছি। আমরা ঢাকা সিটং রোডটা ঠিক করে দেন, এগুলি পরে হইলো তো। ঢাকা সিটং রোড তো হচ্ছে ভাই, 6 বছর থেকে হচ্ছে মোর্শেদ ভাই। শোনেন, ওই যে ওই দিন ওবায়দুল কাদের সাহেব বলতেছে কসম মসজিদ পড়ছে, বুঝছেন নি? মানে আপনার যেই অধিগ্রহণের কথা শুনেই মসজিদ বসিয়ে দিয়েছে, কিংবা স্থাপনা তৈরি করে আপনার অধিগ্রহণ করার সময়, রাস্তা সোজা করার সময় আপনার ওখানে হাইকোর্টের স্টে করে দিছে। এই সমস্যা অতিক্রম করে এর মধ্যে একটা কথা আছে, এটা কি আমাদের প্ল্যানিং এর, আমি একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমি জানি না সময় কতটুকু আছে। আমার বাড়িতে যমুনা নদীর অপর পারে যমুনা ব্রিজ দিয়ে যেতে হয়। ব্রিজ হওয়ার আগে আমি দেশে যেতে, আমার দেশের বাড়িতে নদী পার হইলে আমার বাড়ি সিরাজগঞ্জ শহরে আমি যেতাম, আমি ম্যাক্সিমাম 2.5 ঘন্টা সময় লাগতো। ওখানে ভুয়াপুর ঘাট 2 ঘন্টা, আর নদী পার হয়ে যেতে বাকিটুকু 2.5 ঘন্টাতে বাড়ি পৌঁছতে পারতাম। এখন আমি উত্তরে থাকি, ঢাকা শহরের বাইরে ধরা যায়। এখন
ওই যে যমুনা ব্রিজ পর্যন্ত যেতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। সারাদিন মিনিমাম। না, সারা এত রাস্তাটা ট্রাফিক চলা বেড়ে করতে গেছে, হবে, traffic বেড়ে ব্রিজ হওয়ার পরে ট্রাফিক বেড়ে গেছে, তখন বেশি বেড়ে প্রদূষণটা এবং সবচেয়ে বড় প্রতিবন্ধকতা রাস্তার দুপাশে বাজার কিংবা হ্যাঁ, আপনার এখন কাঠামো তৈরি করে ফেলা। যখন বাজার, ব্রিজ বাজার। করা হলো তখন তার চিন্তা করে নাই বোধ হয় যে যে রোড আর একটু রোডে কত double lane ট্রাফিক করতে কত হবে। আসবে, কত ভলিউম কত বাড়বে, এটা চিন্তা করে। এখন 4 অথবা সমস্যা- 6 লেন করা উচিত ছিল। এখন তো না, আমার আমাদের 4 তো সবই তো ঘন্টা কমে, unexpected। এখন 4 ঘন্টা কমে ভাই বুঝতে পারি না ব্রিজ হওয়া সত্ত্বেও। আপনার এই দেশে ধরেন ডেন্সিটি পপুলেশন তো পৃথিবীর সবচেয়ে বেশি হাই। আরেকটি আশঙ্কার কথা, আপনি কিছুক্ষণ আগে জনাব মোর্শেদ আলম আপনি বলছিলেন যে বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছে আর সবাই বাড়ি করছে, কিন্তু এতে কৃষি জমি, আমাদের অত্যন্ত মূল্যবান না, এটা কৃষি নিয়ে জমি, কিন্তু- এটা নিয়ে সেটা কিন্তু কমে serious যাচ্ছে একটা প্রতিদিন। problem। এটা সরকার- আজকে এটা সরকার- পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু নীতি প্রণয়ন করা এটা- হয়েছে। এটা নিয়ে তো সরকার কোনো কিন্তু একটা নীতি step নাই, নিচ্ছে। নীতি নাই, এটা নিয়ে কিন্তু সমস্যা, রিয়েলি সমস্যা, যে কৃষি এটা জমির নিয়ে উপরে একটা যে step নিচ্ছে। এখন পার হেড আবাদি জমির পরিমাণ হবে 10-11 ডেসিমাল, এর বেশি না। এবং এরা কত, আমি যে প্রতি বছর 1% হারে আবাদি জমি কমছে। 1% কমে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর দৃশ্য। ভয়ঙ্কর দৃশ্য। 1% এদিকে করে যদি কমে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে যে সেন্সিটিভিটি দরকার, যে চিন্তা ভাবনা দরকার, সেটা কিন্তু নাই। এর দুঃখজনক। এটা না, কিন্তু এখন এই সরকার কিন্তু আমরা একটা step দীর্ঘদিন নিচ্ছে। বলছি যে আপনি ল্যান্ড জোনিং করে দেন, যে কোথায় বাড়ি করবে, কোথায় বাড়ি করতে পারবে। পৃথিবীর অন্যান্য তাহলে উন্নত land দেশের মতো। price-টাও জি। এত হাই হবে না। Stabilize এটা হতো। জি। Stabilize আমি যদি জানি যে এখানে আমি কিছু এটা- করতে এটা পারবো না দরকার, ল্যান্ড এটা দরকার, ছাড়া। দরকার। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা তো সবাই আন্তাজে মান্তাজে সবকিছু করছি। সব করতেছি তো। আর জি, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব আব্দুল আল মিন্টু, বিনিয়োগকারীদের আবার বিনিয়োগে ফিরিয়ে আনার জন্য আমাদের করণীয় কি হতে পারে যদি সংক্ষেপে বলেন? একটা, আপনি ভালো একটা নির্বাচন দেন, যেই সরকারে আসুক স্থিতিশীলতা আসবে, আর না হলে বিনিয়োগ এদেশ থেকে উধাও হয়ে যাবে। পলিটিক্যাল আনসার্টেনিটি কমবে, হুম পলিটিক্যাল আনসার্টেনিটি যেটা আছে সে দূর আপনি হবে। তো গভর্নেন্স ইজ দ্য মেইন ইস্যু। সুশাসন বাদ দেন, শাসন। শাসন মানেটা কি? হাউ ইউ অ্যাকোয়ার দ্য অথরিটি ফ্রম দ্য পিপল, হাউ ইউ এক্সারসাইজ দ্য অথরিটি। দেশের ওয়েলথ বা দেশের সম্পদ ম্যানেজমেন্টের জন্য আপনি আপনার কি কাছে বলতে যেই চাচ্ছেন এই সরকারের মেয়াদ, আমি এই সরকার ওই সরকার বুঝি না। 2019 পর্যন্ত, আপনি কি বলতে চাচ্ছেন এর মধ্যে আমাদের বিনিয়োগ বাড়বে না? আমার কাছে তো মনে হয় না, জি। এবং এটা বাড়ার তো কোনো কারণ নাই। কারণ কে জান দিতে আসবে ভাই, আমার নিরাপত্তাটা কোথায়? জনাব হাফিজ, কি করা উচিত, কি না, না, করণীয়, এটাতে কি বিনিয়োগ আমরা তো বৃদ্ধির জন্য, সবসময় বিনিয়োগ বিনিয়োগ জন্য আনার জন্য? একটা হলো যে সমস্ত যে পলিটিক্যাল আনসার্টেনিটি যেটা আছে, সে যে রাহুল সাহেব যেটা বললেন একটা পয়েন্ট। তাছাড়া সবচেয়ে বড় জিনিস হলো দেশের সুশাসন, সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠা করলে অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে। ইনভেস্টমেন্টের সমস্যা ছাড়াও আরো অন্যান্য এবং economic- আইনের শাসন। আইনের শাসন যেটাকে বলা, আইনের শাসন এবং সুশাসন। সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এখন কথা হচ্ছে কোনো কিছুতে আপনার মানে পিছিয়ে পিছিয়ে না লেগে থাকলে হয় না। আপনার তো ব্যবসা করতে, উনি ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসায়ী মানুষ, ওনারা জানেন যে পিছিয়ে লেগে থাকতে হয়, সব কিছু নিজের পার্সোনাল ইনফ্লুয়েন্স খাটাতে হয়। আমি 16 বছর আগে রিটায়ার করেছি, এখনও ওই প্রতি পদে পদে বিভিন্ন তদবির করতে হয়। লোক এসে ধরে যে অমুক আটকে রয়েছে ফাইলটা, অমুক থেকে আটকে রয়েছে, অমুক মিনিস্ট্রিতে পড়ে আছে, হরদমি সেগুলো সহজীকরণ করা উচিত। সেটা জি, বিনিয়োগে উৎসাহ জগতে। মানে জি, সবকিছু নিজস্ব গতিতে যেন চলে সবকিছু, সেটা খুব দরকার। জি জনাব মোর্শেদ আলম, পরিশেষে বিনিয়োগে গতি ফিরিয়ে আনার জন্য করণীয় কি, না, আপনার বিনিয়োগ কিছু তো পরামর্শ? আমাদের তো বিনিয়োগ, আমি মনে করি বাংলাদেশের, আমি একটু আগে বললাম বাংলাদেশে কিন্তু মাথা পিছু আয় $1000 উপর ছাড়িয়ে গেছে। এবং সম্ভাবনার দেশ আপনি বলছেন। 1120 একর বড়। 1120, হ্যাঁ। এখন বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। আমরা এই জাতি, হ্যাঁ, বাঙালি, আমরা কিন্তু আল্লাহর রহমতে খুব বুদ্ধিমান। আমাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি যা থাক না কেন, আমাদের কিন্তু এলেমের থেকে হেলেমের জোর বেশি আল্লাহর রহমতে। রাজনৈতিক অস্থিরতা এগুলি একটা বিষয় আছে। মানুষ সবাই চিন্তা করে যে সব সরকার আমলেই কিন্তু আমরা, বাংলাদেশ তো 75 সালে বঙ্গবন্ধু হত্যার পরে আপনার আওয়ামী লীগ ক্ষমতা এলো 96 সালে। এই যে 21 বছর তো আওয়ামী লীগে এই গ্যাপে নাই। তারপর 96 সালটা তো তখন আমি জানি না, হয়তো ওনারা বিরোধিতা করতে পারে, আমি জানি তখন সব কিছু জিনিসের দাম কম ছিল, এক স্বর্ণযোগ বলতো তখন, আমরা মনে করি আর কি। আচ্ছা, তারপর আইলো এরা, এখন আবার ক্ষমতা আইলো আপনার এই যে আপনার 2008-এই তো হ্যাঁ, 2008 জি, last। 2008 লাস্টে, হ্যাঁ। তো এই দুইটা পিরিয়ড পাইলো স্বাধীনতার পর থেকে আপনার 42-43 বছরে পাইলো 2 টার্ম অনলি।
তো এটা তো একটা স্বাধীনতার পরে তো একটা টার্ম ছিল একটা টাইম তো তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, এখানে আমি সাবান পাই না, তৈল পাই না, লবণ পাই না, তারপর একটা আমরা তো একটা দেশ পাইছি। এবার আমাদের দেশে আমরা গঠন করতে হইব। আমাদের রাজনৈতিক যে সমস্ত প্রবলেম আছে, আমরা সব বাঙালি, বাংলাদেশের মানুষ, আমরা তো অন্তত একটা দেশ পাইছি বঙ্গবন্ধু নেতৃত্বে। দেশটাকে বসে আমরা মিলিজুলি এটারে সুন্দরভাবে চালাইতে হবে। কিচ্ছা খতম। দেশ ধ্বংস হইতে রাজনীতি চলে না। এটাই তো আমরা চাইতেছি। আমরা তো exactly দেশটা তো আগে নিতে হবে। দেশের তরুণ এখন বর্তমান সময়ে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে তো বেশি। সেখানে কিন্তু একটা বিশাল বড় সম্ভাবনার জায়গা। এবং সেই তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনার পরামর্শ কি? আমার তরুণদের এটা ওনারা দুইজনে জানে, আকবর ভাইও জানে, আমরা এবার কয়েকদিন আগে ব্যাংকে লোক নিতে চাইছিলাম ভাই। তো অ্যাপ্লিকেশন মানুষ নিম 160 জন, অ্যাপ্লিকেশন পড়ছে ধরেন আবার 40,000। তো এগুলি পয়সা বুইসা নিলাম, তারপর 400 নিলাম, দেখলাম না অল থ্রু ফার্স্ট ক্লাস, সব ছেড়ে বাদ দেওয়া যায় না। এই মেধাগুলোকে তো আমাদের কাজে লাগাতে হবে। মেধাগুলিকে না, এটা ধরেন মানে- আমরা এখানে আচ্ছা, আমাদের অভ্যন্তরীণ বাজারে আমাদের যেটা আমাদের চাহিদা আছে, ওই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইলে, তারপর আমাদের বিজনেস বাড়লে, তারপর এই যে দেখেন বিনিয়োগ বাড়লেই বিনিয়োগ বাড়লে ধরেন এগুলি কাজে লাগে যাইব জি। আমাদের। তো আর আমরা ম্যান পাওয়ার, এই সমস্ত ম্যান পাওয়ার গুলি আমাদের ছেলেরা, আমরা বিদেশও এরা যেতে পারে। শোনেন, যেটা বলছে স্যার বললো যে আপনি দেশে কর্তৃত্বের অধিকারী হওয়ার জন্য, অর্থাৎ দেশের কর্তৃত্বের অধিকারী হইয়া দেশের সম্পদ এবং দেশের ব্যবস্থাপনা কিভাবে করবেন, সেটা করার জন্য যে আপনার কর্তৃত্ব দরকার, সেই কর্তৃত্ব পাওয়ার পন্থাটা কি, সেই পন্থাটা যদি ঠিক না হয় তাহলে গভর্নেন্স জিনিসটা অলওয়েজ মানে হস্টিনিস্ট হয়ে যায়। আর গভর্নেন্স ঠিক না থাকলে আর গুড গভর্নেন্স কথা বলে তো লাভ নাই স্যার। অতএব দেশের শাসন ব্যবস্থা কারা Governance শাসন নাই, করে good governance। এবং শাসনের কর্তৃত্ব কিভাবে পাইল, সেটা যদি কন্ট্রোভার্সিয়াল না হয় তাহলে শাসন প্রতিষ্ঠা হইল, দেন উই ক্যান ওয়ার্ক অন দ্য সুশাসন। জি, আমাদের আলোচনা শেষ করব। যেটা বলছিলাম যে বিনিয়োগকারীদের বিনিয়োগে ফিরিয়ে আনার জন্য করণীয় কি? আঙ্কেল জি। বিনিয়োগে ফিরে আনার জন্য তো ওই বাই তো রিপ্লাই দিয়ে দিয়েছে আমার থেকে, সুন্দর রিপ্লাই। আমার তো মনে হয় বিনিয়োগকারীরা বিনিয়োগে ফিরে আসবে যদি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, জি যদি বজায় থাকে। হ্যাঁ, জি। এটা অটোমেটিক। আপনি যেটা বললেন যে আপনারা খুব কষ্ট করে অনেক ক্ষুদ্র অবস্থা থেকে না, আমরা যেগুলি করছি, যেমন জি, কিন্তু এখনকার তরুণরা আমাদের এই তরুণরাতে এত কষ্ট করতে রাজি না। কেন সেটা রাজি না? না, এরা তো আমি ধরেন আমি এটা হলে অনেক আরো লম্বা ইতিহাসে চলে যাই দিব। আমার যখন এই দেশে যখন আমার বাড়ি ধরেন আমার যে অঞ্চলে, তখনকার দিনে এই দেশের মানুষ, আমাদের ম্যাক্সিমাম পূর্বপুরুষরা ছিল কৃষক। আমরা কত অভাব অনটন দেখছি আমাদের জীবনে। তারপর স্বাধীনতা হয়ে দেশ পাইতে আজকে আমরা এখানে আসছি। আমি কি চিন্তা করছি, আমি মোর্শেদ আলম গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি করছে সমস্ত বাংলাদেশে, যদি আপনি 5 জন লোকেরা আনেন, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য 5 জন। এটা আমি পার্সোনাল করতেছি, বিকজ আই নো হিম ফর লং টাইম। ওনারা যেটা অ্যাকমপ্লিশ করছে, এটা কি পরিশ্রম আমরা করছি। আমরা জবান মুখের যেটা কমিটমেন্ট যখন দিতাম, ঠিক ওই ডেটে পেমেন্ট করতাম। তারপর আবার একটা লক্ষ্য রাখতাম কোয়ালিটির দিকে, সিনসিয়ারিটি ছিল, পরিশ্রম ছিল, শ্রম গাম, কমিটমেন্ট, কোয়ালিটি। এই প্রজন্মের কাছে, এই তরুণ প্রজন্মের কাছে আপনার পরামর্শ? আমার এই প্রজন্মের আমি বলি, তোমরা এত অল্প টাইমে, এই যে অল্প দিনে, যেমন রাতারাতি আমি মোর্শেদ আলম এখানে আসতে 44 বছর লাগছে। তো আমি আর একটা লোকে যদি বলে আমি 44 বছর আমার সহ্য হইব না, আমাকে 10 বছরে এখানে আসতে হবে, তাহলে তো হবে না। তাইলে তো হবে না। তাইলে তাইলে তারা অন্যায় কাজ করতে হবে তখন তাকে। ও সেটা বেশি দিন টিকে না। এক্সপেকটেশন বেশি হয়ে গেলে অসুবিধা হয়। কিন্তু এখন যারা এখন তো 90 বড় লোক যারা, তারা তো 7 বছরে কাম সারে ফেলে। যেটা উনি বললেন যে বেশি দিন টেকে না, আমাদের আলোচনা অনেকে করছে এরকম করছে। আমার একবার সমকালে আমার জীবন লেগছে, আমি হেঁটে আগাইছি, আমি দৌড়ি নাই। আমি মোর্শেদ আলম বলছি, গুড, ভালো তো। আমি হেঁটে আগাইছি, আমার 44 বছর লাগছে এখানে আসতে। ওই যে আউয়াল ভাই বলছে এখন 7 বছরে এনে চলে যাইতে চায়। এখন 2-3 জন আসছেও, নাম বলবো না, কিন্তু আমার মনে হতো এগুলো লং টার্ম, এরা কিন্তু থাকবে না। পড়ে দিতে পারে। পাশারের কথাটা আসছে না, ওদিকে একটু চিন্তা করলে বীজ শক্ত নাই। শক্ত নাই। জি, ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ বাড়াতে আগে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করে আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। ব্যাংক ঋণে সুদের হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে
একই সঙ্গে কমাতে হবে সার্ভিস চার্জ ও কমিশনের হার। নিরসন করতে হবে অবকাঠামোগত দুর্বলতাও। গ্যাস বিদ্যুতের সংকট নিরসন করে শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে এগুলোর সংযোগ দিতে হবে। অতি দ্রুত বিনিয়োগ খরা কাটাতে না পারলে দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না, ফলে বেড়ে যাবে বেকারত্বের হার, অর্জিত হবে না কাঙ্ক্ষিত অর্থনৈতিক সাফল্য, বাস্তবায়ন হবে না সরকারের প্রতিশ্রুতি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ।